তার এই অর্জন ব্যাপক প্রশংসিত হয় জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে। 35 years ago, Mohammed Yunus founded Grameen Bank, a bank that has dispersed over $8 billion, lifting millions of people from poverty with microloans. এর মাত্র 4 বছরের ব্যবধানে আঙুল উঠেছে ডক্টর ইউনুস এবং তার কর্মকাণ্ডের দিকে। পুরস্কারপ্রাপ্ত ড্যানিশ সাংবাদিক টম হেইনম্যানের তৈরি ক্ষুদ্র ঋণের ফাঁদে নামের এক প্রামাণ্যচিত্র হঠাৎই হইচই ফেলে দিয়েছে সর্বত্র। Gi de fattige et mikrolån, så kan de løfte seg selv ut av fattigdommen. এবছরের 30 নভেম্বর নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশন NRK-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের পরই এই প্রামাণ্যচিত্রের সংবাদ ছড়িয়ে পড়ে সবখানে, যেখানে ড্যানিশ সাংবাদিক হেইনম্যান দেখিয়েছেন দারিদ্র্য দূরীকরণের নামে তৈরি গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ওপরই মরার ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে। প্রামাণ্যচিত্র তৈরির জন্য হেইনম্যান ছুটে গেছেন ডক্টর ইউনুসের সেই বহুল আলোচিত জোবরা গ্রামে, যেখান থেকে শুরু ক্ষুদ্র ঋণের যাত্রা। হেইনম্যান কথা বলেছেন গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেয়া হাজেরা, ইয়াসমিন, কার্তিকদের সঙ্গে। একবার না 3 বছর হইতে ভালো হওয়ার মধ্যে দেখতেছি এই একটা ফুলার একটা ওই একটা আরো কত বেড়া ঘর ওই একটা আর কেউ আর ভালো করে ওই 4-5 ঘর উন্নতি হয়েছে আর সব তো উন্নতি করতে পারিনি। লোন নিচ্ছে কত? এমনিতে গ্রামের লোকজনের ভিতরে কত? 60 ঘর লোন নিচ্ছে। সেই 60 ঘরের অবস্থা, বাকিদের অবস্থা? বাকিদের অবস্থা তো কেউ ঘর বাড়ি বেচেও ফেলেছে, বিক্রি হয়ে গেছে, কারোর উন্নতি কেউ করতে পারছে, কেউ পারি নাই। লোন যেটা নিচ্ছি আমাদের মানে সুদের হার বেশি যাচ্ছে, আবার ফির সঞ্চয় নিচ্ছে, সঞ্চয় না নিলে কিস্তি নিচ্ছে না, আবার ফির টাকা যখন আনতে যাচ্ছি তখন আবার বিমা নিচ্ছে, অনেক কিছু প্রবলেম দেখা যাচ্ছে। তখন এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি বেশি। 15 বছর প্রথম ঢুকেছি, ঢুকে লোন দিছে, লোন নিয়ে কিস্তি চালাইছি, চালাতে কিস্তি দেয়া পারি না, সকল হয়তো আসে হইঝড় করে, টিন নামে নিয়ে যায়, টিন নাম্বার চাই, অনেক কিছু ভয় দেখায়। এই বৃষ্টি আছে, এখন টাকা থাকলে টিন কিনে ঘরটা দিলে ঘরটা বাঁচে, টাকা তো নেই। অথচ পুরো এই বিষয়টির সঙ্গে একেবারেই একমত নন অধ্যাপক ইউনুস। সাক্ষাৎকার দেয়া সবাই গ্রামীণ ব্যাংকের সদস্য কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অভিযোগের প্রথম বড় অংশ যেটা নরওয়ে থেকে আমরা যে গ্রান্ট পেয়েছিলাম, অনুদান পেয়েছিলাম, সেটা শর্ত ভঙ্গ করে আমরা অন্য একটা গ্রামীণ প্রতিষ্ঠানে ট্রান্সফার করছি। যে অভিযোগটা ছিল শর্ত ভঙ্গের অভিযোগ, অর্থ স্থানান্তর, সেটা আমাদের কাগজে হয়ে গেল অর্থ আত্মসাৎ, এবং সেখানে বিরাট একটা অঙ্ক ফলাও করে বলা হলো 7 বিলিয়ন টাকা প্রফেসর ইউনুস এরকম সাইফন অফ করে দিয়েছে, টাকা সরিয়ে ফেলেছে এরকম। তো মানুষ খুব আতঙ্কিত হয়ে গেল, এরকম কী ব্যাপার, আতঙ্কিত নানাভাবে। একটা হলো যে ওনার উপরে এত ভরসা ছিল, উনিও শেষ পর্যন্ত এই কাজ করলেন, অথবা ওনার নামে এরকম একটা অভিযোগ এসে গেল ইত্যাদি, সবাই আতঙ্কিত হয়ে গেল। আরও হলো যে এটা বিদেশে ছড়িয়ে গেল, যেহেতু এত বড় একটা খবর, এটা কোনো খবরের কাগজ এটা ইগনোর করেনি, তারা পিক আপ করলো, এটা চলে গেল। মূল বিষয়টা কি, এটা তো ডকুমেন্টারিতে ছিল না, এটা আসলো কোথা থেকে? এবং যারা ডকুমেন্টারি তৈরি করেছে তারা খুব চালাক লোক, তারা আবার এর সঙ্গে আমি যা বক্তব্য দিয়েছি, অভিযোগ কী ছিল সেটাও বলেছে, অভিযোগের উত্তরে আমি কি বলেছি এটা বলেছি, নিষ্পত্তি হয়েছে এটা বলা আছে, কিন্তু ওগুলো আর কেউ দেখলো না। শুধু ওর মূল বক্তব্য কিন্তু হলো যে অভিযোগের কথা, আর কিছু নেই। এখানে সে অভিযোগটা স্থানান্তরের অভিযোগ আত্মসাতের অভিযোগে পরিণত, কাজে সারা দেশে একটা হয়েছে শুরু হয়ে গেল। কিন্তু শুধু 2-4 জন নরনারীর সাক্ষাৎকারেই নিজের কাজ শেষ করেননি হেইনম্যান, বরং ক্ষুদ্র ঋণের ফাঁদে প্রামাণ্য চিত্রটিতে বেশ কিছু দলিল দস্তাবেজও দেখিয়েছেন তিনি,
যেখানে উল্লেখ আছে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক তথা বাংলাদেশের গরিব মানুষের জন্য আনা 10 কোটি মার্কিন ডলার বা 700 কোটি টাকা 1996 সালের শেষের দিকে নিজের প্রতিষ্ঠিত ও মালিকানাধীন গ্রামীণ কল্যাণের নামে হস্তান্তর করেছেন। 2 বছর পর দাতা সংস্থা বিষয়টি জানতে চাইলে ডক্টর ইউনূস বিপুল অঙ্কের কর দেয়া এড়ানোর জন্য টাকা সরানো হয়েছিল বলে ব্যাখ্যাও দিয়েছিলেন। প্রামাণ্যচিত্রে এমনই তথ্য প্রকাশ করেছেন হেইনম্যান। ডক্টর ইউনূস অবশ্য জানালেন বিষয়টি পরিষ্কার এবং দাতা সংস্থার সঙ্গে বিষয়টি তখনই মিটমাট হয়ে গেছে। নরওয়েজিয়ান মন্ত্রণালয় থেকে উন্নয়ন মন্ত্রী তার একটা বিবৃতি দিলেন যে না, এগুলো নিষ্পত্তিকৃত ব্যাপার, এটা নিয়ে কোনো বিষয় নেই, এর মধ্যে কোনো আত্মসাতের ব্যাপার নেই, এর মধ্যে কোনো দুর্নীতির ব্যাপার নেই, এর মধ্যে কোনো কিছু ব্যাপার নেই, এগুলো সব সেটেলমেন্ট এবং কোনো গোলমালের মধ্যে নেই। তখন হয়তো একটু এগুলো কিন্তু ওখানে ছিল, আগের রিপোর্টে এগুলো ছিল, এখন মন্ত্রীকে আবার নতুন করে বলতে হবে শুধু। সেখানে 7 বিলিয়ন টাকার যেটা বলা হয়েছে সেটাও অদ্ভুত জিনিস। সেটা হলো যে মূল রিপোর্টে বলা হয়েছিল যে $100 মিলিয়ন ইনভলভ এই টাকার, এই যে ট্রান্সফারের টাকা। তা আসলে এত 100 মিলিয়ন হবে না, 100 মিলিয়নের কাছাকাছি হতে হবে। তবু 100 মিলিয়ন ঠিক আছে। যারা রিপোর্ট করলো 7 বিলিয়ন, তারা আজকের দিনের এক্সচেঞ্জ রেট ধরে এটাকে 7 বিলিয়ন করে দিল। অথচ এটার এক্সচেঞ্জ রেট হওয়ার কথা ছিল 1998 সালের এক্সচেঞ্জ রেট। সেটা হলে এটা অনেক পরিমাণ অনেক কমে আসতো, মানুষ হয়তো তবু আতঙ্কিত হতো। এটা 7 বিলিয়নের জায়গায় অর্ধেক হয়ে গেল, এটা যে কম তা তো না। কিন্তু ওইটুকু ধৈর্য হলো না, ধৈর্যের কোনো পরিচয় নেই। টম হেইনম্যান প্রামাণ্যচিত্রটি তৈরি করতে বেশ কবার বাংলাদেশে এসে কথা বলেছেন এদেশের অর্থনীতিবিদ ও সুশীল সমাজের সঙ্গেও। এই সময় তারা গ্রামীণ ব্যাংকের চড়া সুদ নিয়ে পক্ষে বিপক্ষে কথা বলেন। Here this outside institution who takes your savings and controls your savings, who controls what loans they're going to give you and insists that you start repaying from week 1. Because my question is, if microfinance was such a positive thing, why is it that money lending exists in the villages and the rate of interest has not gone down? They told us that they have to pay installments every week. So the main thing that they were trying to do is to find money to pay the installment, disregarding other needs of the family, because installment has to be paid, otherwise there may be punishment awaiting them or their colleagues, the members of their groups. প্রামাণ্যচিত্রে উল্লেখ আছে ইউনূস এবং তার গ্রামীণ ব্যাংকে 30% হারে সুদ দিতে হচ্ছে গ্রামের অভাবী নারী পুরুষদের। এই তথ্য সম্পর্কে ডক্টর ইউনূস বলেছেন, ক্ষুদ্র ঋণ দিচ্ছে বাংলাদেশে এমন প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ ব্যাংক সবচেয়ে কম সুদ নিয়ে থাকে। আমাদের সুদের হার নিয়েও কথা হয়, আমাদের সুদের হার নিয়ে যে কথা আমরা বারে বারে প্রকাশ করছি, যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও বলেছি যে আমাদের সুদের হার হলো সারা বাংলাদেশে যত মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম আছে তার চেয়ে সর্বনিম্ন। কিন্তু ওইটাই থাকে না। এই সরকার বেঁধে দিল অন্য প্রতিষ্ঠান এনজিওদের উপরে যে 27%-এর উপরে নেওয়া যাবে না। আমাদের সর্বোচ্চ সুদের হার হলো 20%। তো কাজে আমরা ওইখান থেকে 7% নিচ্ছি। ডক্টর ইউনূস বলেছেন, একটি বড় প্রতিষ্ঠানের ভুল ভ্রান্তি থাকা স্বাভাবিক, তবে সেই ভুলকে অপরাধ হিসেবে তুলে ধরে দেশের বদনাম করা একেবারেই ঠিক হয়নি। যেটা হলো, এটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বহু বছর ধরে 34 বছর ধরে এখানে কাজ করছে, একটা গরিবের প্রতিষ্ঠান, সারা বাংলাদেশের সর্বত্র এটা আনাচে কানাচে কাজ করে। তার সম্বন্ধে যখন আমি একটা কথা বলতে যাব, প্রথম হলো যে এটা একটা নোবেল বিজয়ী প্রতিষ্ঠান, তার ব্যাপারেও একটা আমার সতর্ক হওয়া উচিত। তারপরে এটা শুধু বাংলাদেশের প্রতিষ্ঠান নয়, আন্তর্জাতিকভাবে অত্যন্ত পরিচিত একটা প্রতিষ্ঠান। বাংলাদেশের সঙ্গে সঙ্গে তারা এই প্রতিষ্ঠানকে চেনে যে একটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। তো কাজে এই যে আতঙ্কটা আমরা বাইরেও দিয়ে দিলাম, এতে কি আমাদের ভালো হলো, দেশের জন্য ভালো হলো, না আমাদের সুনামের জন্য ভালো হলো, কী জন্য ভালো হলো? আর এটা একটা ব্যাংক সম্বন্ধে যে কোনো সময় আমরা একটা কথা বলতে যাই, এটা সতর্ক হয়ে করা ভালো। কারণ এর ব্যাংকের গ্রাহক এবং যারা আমানতকারী আছে তাদের মধ্যে যদি আতঙ্ক ছড়িয়ে যায়, তাহলে ওই ব্যাংক আর রক্ষা করার কোনো উপায় নেই, এটা ওইখানেই শেষ হয়ে যাবে। কাজে অনেকগুলো জিনিসের ব্যাপারে আমরা সংযম প্রদর্শন করি না। এই সংযমটা আমাদের খুব দরকারি। যারা যদি প্রতিষ্ঠান অন্যায় করে তাকে প্রতিষ্ঠান শাস্তি পাবে, কোনো ব্যক্তি যদি অন্যায় করে তাকে ব্যক্তি শাস্তি পাবে, কিন্তু জাতিকে শাস্তি দেবো কেন, দেশকে শাস্তি দেবো কেন, দেশের ভবিষ্যৎকে শাস্তি দেবো কেন? এটি হলো আমার প্রশ্ন। এমনিতে দুর্নীতিবাজ দেশ হিসেবে আমরা পরিচিত, এখানে নানা রকমের
লিস্টে আমাদের তালিকার মধ্যে থাকি, তার মধ্যে এটা এক সম্বন্ধে একটা ধারণা ছিল, মানুষের একটা শ্রদ্ধাবোধ ছিল। এই শ্রদ্ধাবোধটাও যদি আমরা হারিয়ে ফেলার আগে অন্তত দেখতে হবে তো কিছু সত্যিকার অর্থে আমরা এটার জন্য দায়ী না, এটা ভুয়া একটা জিনিস। গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানতে বিদেশি সাংবাদিকদের তথ্যকে ভিত্তি না ধরে দেশের সাংবাদিকদের তদন্তে নামার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা এতগুলো সাংবাদিক এই দেশে আছি না, আমরা জানি না, এটা বছরের পর বছর আমার পাড়া প্রতিবেশী দিয়ে আমার গ্রামের বাড়িতে গিয়ে আমি যার সঙ্গে আলাপ করলেই তো এটার ফয়সলা হয়েছে। এটা তো বিদেশি সাংবাদিকের মুখে শোনার দরকার নেই, আমি তো যে কোনো সময় এটা নিয়ে রিপোর্ট করতে পারি। তার 6 মাস লাগে, বছর লাগুক, আমি তো জন্মই এটা পরিবেশের ভেতরে, আমি জন্ম থেকে দেখে আসছি এইটা চলছে এখানে। 34 বছর মানে অনেকের জন্মের আগের থেকে এটা শুরু হয়ে গেছে, কাজে এটা সম্বন্ধে আমরা জানতে পারবো না কেন? আর আমাদেরই তো আত্মীয় স্বজন, ভাই বেরাদর, তারাই তো এই গ্রামীণ ব্যাংকে চাকরি করে। আজকে 26,000 ছেলে মেয়ে এই ব্যাংকে চাকরি করে, এবং এরা তো আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে মেয়ে। তারা খুব কঠিন পরিশ্রম করে, যারা জানে যে এটা নোবেল বিজয়ী প্রতিষ্ঠান, এই নোবেল বিজয়ী প্রতিষ্ঠানের সম্মান তাদেরকে ধরে রাখতে হবে। এটা আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের মতো হলে এটাকে চলবে না। বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করলে যেন স্বচ্ছতার দিক থেকে, তার কার্যপ্রণালীর দিক থেকে সবচেয়ে মনে হয় যে এটা অত্যন্ত উচ্চমানের একটা প্রতিষ্ঠান। সেটা সম্বন্ধে তারা খুব সজাগ, খুবই পরিশ্রম করে। কোথায় তাদেরকে বাহবা দেব? তাদের মুখে এখন কলঙ্ক লিখে দিলাম যে তোমাদের তো এগুলো সব ভুয়া কাজ। সাক্ষাৎকারে গ্রামীণ ব্যাংক এবং ব্যাংকের ঋণ কার্যক্রম স্বচ্ছ বলে দাবি ডক্টর মোহাম্মদ ইউনুসের। আমরা সবাই বলছি যে গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, বিপদে পড়ে যাচ্ছে, এগুলো আমরা সাধারণভাবে একটা চিন্তা করি, কাগজও করি আমরা। এটা একটা চিন্তা আমরা করছি না, আবার কাগজপত্র আমরা দেখছি না যে এই যে টাকাটা দিচ্ছে সে তো আবার আমানত জমা করছে। যিনি ঋণ গ্রহীতা তিনি আবার আমানতকারীও। আমাদের নিয়মের ভেতরে আছে প্রতিজনকে একটা ব্যক্তিগত আমানত থাকতে হবে, অন্তত একটা থাকতে হবে, যাতে করে প্রতি মাসে প্রতি সপ্তাহে তিনি সে সঞ্চয় জমা করে যান। সেই সঞ্চয়ের পরিমাণ হলো মোট আমানতের 53%। অর্থাৎ এটা যদি 1000 কোটি হয়ে থাকে, এটা 530 কোটি টাকা হলো তার নিজের আমানত। এবং আমাদের বহু শাখা আছে, 200 বেশি শাখা, আমাদের মোট শাখা আছে 2500-এর মতো। সেই 200 শাখা হবে যেখানে সদস্যরা যত টাকা ঋণ নিয়েছে তার চেয়ে বেশি টাকা আমাদের কাছে জমা আছে। অর্থাৎ মূলত আমরাই তাদের কাছে ঋণ। এটা হলো এই বিশেষ কতগুলো শাখার কথা, 200 শাখার কথা বললাম, 2500 শাখার ভেতরে 1/3 শাখা হবে যেখানে যা ঋণ নিয়েছে, যে বর্তমানে আদায়যোগ্য যা ঋণ আছে তার 80%-এর বেশি টাকা আমার কাছে জমা আছে, 80% পর্যন্ত টাকা আমার গ্রামীণ ব্যাংকে জমা আছে। কাজেই সে যে একেবারে ফেলনা লোক, তারে টাকা দিয়ে দিয়েছি, এটা নিয়ে এসে বিপদে পড়বে, তার টাকা তো আমার কাছেই জমা আছে। এই যে 530 কোটি টাকা, এটা তো তারই টাকা, আমি না 800 কোটি টাকা দিয়েছি, 530 কোটি টাকা তার টাকা আমার কাছে জমা আছে। তো কাজেই ওইভাবে দেখলে জিনিসটা অন্যরকম চেহারা হয়ে যায়। তারপর তার ছেলে মেয়েদের উপরে আমরা খেয়াল রাখি, ছেলে মেয়েকে যারা লেখাপড়া করে সবাই যেন লেখাপড়া করতে পারে, এটা আমরা নিশ্চিত করতে চাই। যেমন আমরা বৃত্তি দিই, এ পর্যন্ত 2 লক্ষ ছেলে মেয়েকে আমরা বৃত্তি দিয়েছি, প্রায় 16 কোটি টাকার মতো আমরা শুধু বৃত্তিতেই দিয়েছি তাদেরকে। তারপরে তাদেরকে শিক্ষা ঋণ দিই, এই শিক্ষা ঋণে এখনই আছে আমাদের প্রায় 50,000-এর মতো ছেলে মেয়ে যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, মেডিকেলে লেখাপড়া, ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করে, তারা লেখাপড়া শিখছে। ঠিক আছে, নানা ভঙ্গিতে আমরা তাদেরকে সুযোগ সুবিধাগুলো দিচ্ছি। তারপরে তাদের যে পেনশন ফান্ড, যে বয়স বাড়লে যাতে করে একটা স্থায়ী আয়ের একটা ব্যবস্থা থাকে, সেই পেনশন ফান্ডের সৃষ্টি করে দিয়েছে। তো বহুভাবে তাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ আছে। তার মধ্যে আমরা ঋণ বিমা, কেউ মারা গেলে যতটুকু টাকা তার কাছে পাওনা ছিল সব টাকা মৌকুফ হয়ে যায় ঋণ বিমার মাধ্যমে। কাজেই পরিবার কার কিছু দিতে হয় না, উনি নিশ্চিন্ত থাকেন যে আমি কোনো ঋণের বোঝা নিয়ে আমাকে এই দুনিয়া থেকে ছেড়ে যেতে হবে না। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেছেন, প্রায় 25,000 কর্মীর একটি প্রতিষ্ঠানে তর্ক বিতর্ক, ভালো মন্দ থাকবেই, কিন্তু এতদিনের একটি প্রতিষ্ঠান একটি প্রামাণ্যচিত্রের কারণে ধ্বংস হয়ে যেতে পারে না। আর এমনটা ঘটলে ওই প্রতিষ্ঠানের পাশাপাশি দেশকেও লজ্জায় পড়তে হবে। যেহেতু এমন একটা প্রতিষ্ঠানে তো বছর ধরে কাজ করে এটা তৈরি হয়েছে, এটার প্রতি যেন কোনো আঘাত না আসে। এটার প্রতি আঘাত আসলে এটা বাংলাদেশের প্রতি একটা আঘাতের মতো হয়ে যাবে।
নগরে বসে আমরা স্বপ্ন দেখি বিশ্ব নাগরিক হওয়ার, শেকড় থেকে